লেখা লিফলেট তৈরি করছে যে আমাকে, আর আমি ডেজিগনেশন দিলাম কি স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী আর সমাজ কল্যাণ মন্ত্রী, তিনটা, আর তার দুইজন করে ডেপুটি, 9 জন ইলেক্টেড হবে। তো ইলেকশন হলো, কাউন্ট হলো, আমি তাদেরকে অভিষেক করলাম। নিয়মটা ছিল এরকম যে 3 জনের এক একটা টিম, এবং হাতে ব্যান্ড করে দিলাম স্বাস্থ্যমন্ত্রী, লেখাই স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীর কাজ হচ্ছে 3 জন নিয়ে প্রতি সপ্তাহে একবার করে, প্রতিদিন না, প্রত্যেক ক্লাসের বাচ্চাদের হাতের নখ, চুল, উকুন আছে কিনা, কেশ ময়লা কিনা, জামা ময়লা কিনা, কলার ময়লা কিনা, গেঞ্জি ময়লা কিনা চেক করবে এবং ডায়েরিতে লিখে দিবে। স্কুলের রুল হচ্ছে এই ডায়েরিতে যদি স্বাস্থ্যমন্ত্রী কিছু লেখে, ইট হ্যাজ টু বি অ্যাপ্রুভ বাই দ্য গার্ডিয়ান। গার্ডিয়ান ওটাকে দেখতেই হবে, যতক্ষণ না দেখবে ততক্ষণ ওই ছেলেকে ই করা হবে, তুমি কেন আনো। সমাজ কল্যাণ মন্ত্রীর কাজ কি? সে 6টা টয়লেট ছিল স্কুলে, প্রতিদিন টয়লেটে নতুন সাবান যাবে, নতুন টাওয়াল যাবে। আমি 48টা টাওয়াল কিনে দিচ্ছি একবারে, ফ্রেশ টাওয়াল যাবে প্রতিদিন, টয়লেট পেপার থাকে। টয়লেটে ঢুকে যদি আমি দুর্গন্ধ পাই তাহলে সমাজ কল্যাণ মন্ত্রী দায় হবে, এবং সে যা চাইবে প্রিন্সিপাল সেটা দিতে বাধ্য। এবং প্রতিদিন এই গ্রুপ অফ স্টুডেন্ট স্কুল ক্লিন করবে। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমার স্কুল ক্যাম্পাসে যদি একটা বাদামের খোসা কেউ খুঁজে বের করে দিতে পারে, আমি তাকে 500 টাকা অ্যাওয়ার্ড দেব। আপনি না দেখলে বিশ্বাস করবেন, একবার বাগান হবে। প্রিন্সিপাল সাহেব আমাকে বললো যে স্যার শীতকাল আসতেছে, স্কুলে বাগান করা দরকার। আমি বললাম যে ড্রপ ইউ জাস্ট ড্রপ, আপনার সমাজ কল্যাণ মন্ত্রীকে ডাকেন। আসলে আমি বললাম যে তুমি এখানে বাগান করবা, কিভাবে কি করবা কেউ ইন্টারফেয়ার করবে না, তুমি খালি আমাকে বাজেট দেবে, আমি টাকা দেবো, তোমাকে দেবো না, তোমার খরচগুলো আমি মিট আপ করবো। আপনি বিশ্বাস করেন, ওরা যে বাগানের বেড তৈরি করলো, বাগান করলো, ওই বাগানে শুটিং হয়েছে। শুটিং করার জন্য মানুষ আসছে এবং বিকালবেলা গাড়ি নিয়ে আসছে, ছবি তুলছে, সেলফি তুলছে। ওই 8 লাইনের বাচ্চারা করছে। এডুকেশন মিনিস্টারের কাজ ছিল সরাসরি আমাকে রিপোর্ট করা, সে আর কাউকে রিপোর্ট করবে না। একদিন রাত 11টার সময় ফোন করছে যে স্যার কি বলে, যে স্যার ক্লাস 7-এর অঙ্ক স্যার প্রশ্ন আউট করে দেয় আর ক্লাস টেস্ট নেয় না, ওনার প্রাইভেট যাদের পড়ায় প্রশ্ন আউট করে দেয়। বিশ্বাস করেন, আমি সত্য ঘটনা বলবো। আমি 2 জন ম্যাজিস্ট্রেটকে ডেপুট করলাম যে গোপন ইনকোয়ারি করো। ও গোপন ইনকোয়ারি করে বললো যে হ্যাঁ স্যার, হি ইজ এ ভেরি গুড টিচার, কিন্তু পুরো স্কুলটাকে 2 ভাগ করে ফেলছে, ক্লিক লাগায়। আমি ওনাকে একদিন ডাকলাম, ডেকে আমার অফিসে চাটা খাওয়ালাম। সেই টিচার, আমি বললাম যে আই স্যালুট ইউ, ইজ এ ভেরি গুড টিচার। এই যে 3 মাসের বেতন, এই মুহূর্ত থেকে আপনার চাকরি নাই, জাস্ট গো আউট। আই ডিড ইট। স্কুল একদম সোজা হয়ে গেল ডিউ টু ওই শিক্ষামন্ত্রী ক্লাস 8-এর একটা বাচ্চা। সো আপনি যদি চিন্তা করেন আপনি পারবেন না, এরকম কোনো ঘটনা নাই। ইটস এ অল অ্যাবাউট লিডারশিপ। আমি যে কতগুলো শুনলাম, আমি আপনাদের স্যালুট করি। প্রত্যেকটা স্কুলের যা চেঞ্জ আসছে একটা লিডারশিপের জন্য, এবং সেটা হচ্ছে না আপনারা। সো নেতৃত্ব ঠিক থাকলে সব সম্ভব। মাল্টিমিডিয়া, আমি কি আর কিছুক্ষণ সময় পাবো? মাল্টিমিডিয়া ক্লাসরুম 11 সালে আমি যশোরে যাওয়া। আচ্ছা, যশোর থেকে কেউ আসছেন নাকি? কোন স্কুল? সম্মিলনী স্কুল। ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম দেখে আপনাদের। তো মাল্টিমিডিয়া ক্লাসরুম নিয়ে যখন আমি প্রথম অ্যাপ্রোচ করি, যশোর জেলা স্কুলের বোদ্ধা টিচাররা আমাকে আউটস্ট্যান্ডিং রিজেক্ট করলো। স্যার এগুলো মানে ভাবটা এরকম, তো কত দেখছি আপনার, এগুলো কি হয়? 11 সালে তো একটু চ্যালেঞ্জিং ছিল। আমি ভাবটা দেখে বুঝে ফেলছি যে এই রেজিস্ট্যান্সটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স। গার্লস স্কুল আবার খুবই কুইকলি ক্যাচ করলো, তারা একটা বিল্ডিং টাইপ করে ফেললো মাল্টিমিডিয়া নিয়ে। আমি বললাম কি, একটা সেশন করলাম, 10টা স্টুডেন্ট আনলাম, 10 জন টিচার আনলাম। আনার পরে বললাম যে আমি আপনাদের একটা ক্লাস নেব, বায়োলজির একটা পরিপাকতন্ত্রের একটা কন্টেন্ট, এই সুজনই আমাকে বাংলায় করা, ডাবিং করা। তো এই কন্টেন্টটা আমি বললাম যে বাচ্চারা তোমাদের আমি আজকে পরিপাকতন্ত্রটা পড়াবো। আমি বায়োলজির ছাত্র না, আমি করলাম তো এটা 3বার দেখালাম ভিডিওটা, 3 মিনিটের ভিডিও 3বার দেখানোর পরে আমি বললাম যে তুমি যা দেখছো সেটাই লেখো, বইটাই পড়বা না। ও লিখলো, দেখার পরে আমি খাতা চেঞ্জ করলাম, খাতা চেঞ্জ করে আবার দেখালাম। দেখানোর পরে আমি বললাম যে এবার তুমি 10-এর মধ্যে মার্কিং করো, এবং কেন তুমি কম নম্বর দিচ্ছ এটার ব্যাখ্যা দিবা। ওরা মার্কিং করলো, বললো যে এই যে লিখছে ওতে এই
শ্বাসনালীর ওইখানে যে বাল্বটা বন্ধ হয় খোলে, এটা মিসিং, এই কারণে আমি 10-এর মধ্যে 6 দিচ্ছি, এটা লেখা নাই। আরেকজন লিখলো যে বৃক্কথলি যে সিক্রেশনটা দেয় সেটা সে মিসিং। তো আবার খাতাটা ফেরত দেওয়ার পরে বললাম যে কার কি মিসিং ছিল দেখো, মুখস্থ করো। মুখস্থ মানে পড়ো। হওয়ার পরে আমি বললাম যে এবার তোমরা প্রেজেন্ট করো। প্রেজেন্ট করলো এক একজন, ওইটা পড়ালো, প্রেজেন্ট মানে এটা পড়ালো, আর কয়েকজনকে বললাম প্রশ্ন করো। তো এই 40 মিনিট ক্লাস আমার পরে আমি বললাম যে আচ্ছা এবার বলো, এই পরিবর্তনকে তোমার দ্বিতীয়বার করতে হবে। বলে যে স্যার সারা জীবন আমি ভুলবো না আজকে যেটা করলাম। আমি বললাম যে গুড, এইবার আমি শিক্ষককে বললাম এইবার দিস ইজ ইয়োর টাইম, আপনাকে এবার প্রমাণ করতে হবে যে মাল্টিমিডিয়া ক্লাসরুম ইটস এ ইউজফুল থিং অর ইউজলেস থিং। তখন ওরা খুব কষ্ট মুখ টুক নিয়ে বললো যে স্যার এটা আসলে কাজের জিনিস। আমি যদি কাজের জিনিস হয় ইউ হ্যাভ টু বি এস্টাবলিশ ইন ইউর স্কুল। এবং তারপরে আমরা কিনে দিলাম 10টা-11টা, যাই হোক প্রোগ্রাম করলাম, মাল্টিমিডিয়া ক্লাস স্টার্ট হলো। গার্লস স্কুলের পজিশন ছিল আউট অফ 10 উইদিন যশোর। আপনি বিশ্বাস করেন 1 বছরের মধ্যে তোরা চলে আসলো নাম্বার 6, পরের বছর আসলো নাম্বার 4-এ যশোর। এই একটা জিনিস ইউজ করে, তার কারণ হচ্ছে বাচ্চারা পড়াশোনার মধ্যে কোনো আনন্দ পায় না। আমরা তো ছোটবেলায় পড়ছি, এক স্যার বেদ ঝুলে আসতো, বলে মুখস্থ কর, না পারলে সবাং বাড়ি। এটা আবার খুব জায়েন্ট কিছু টিচারও ছিল, তারা সেই আমাদের টেকনোলজি ছিল না, কিন্তু অনেক কিছু ধরেন আমি গরুর রচনা করছি কিভাবে জানেন? আমাদের মাঠে স্কুলে, সেন্ট জোসেফ স্কুলের মাঠে গরু বাঁধে রাখছে, বলছে যে দিস ইজ এ কাউ, যা মনে চায় দেখ, ওইটার দিক টাকা দিয়ে লেখে। সত্যি কথা। পাশাপাশি দেখেন আমার মেয়ে তখন, আমার ছেলে তখন মাইলস্টোন স্কুলে পড়ে, যশোর এই ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল খুব নাম করা। ওই স্কুলে তো আছেন কিনা? মানে ওই স্কুলের সমালোচনা করবো এখন কেউ থাকলে আবার বিপদ। ওই ছেলে পরে ক্লাস করে ওকে বাংলা টিচার দিছে একটা চিঠি লেখা লেসন দিছে যে নানা বাড়িতে গ্রীষ্মের সময় নানা বাড়িতে বেড়াতে গেছো, সেই অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর নিকট পত্র লেখে। এখন ও খুব মেজাজ খারাপ। আমি বললাম যে কি ঘটনা? তো বলে যে এইটা দিচ্ছে। আমি ভালো তো লেখ। তো বলে যে না, এই যে বই দিয়েছে এটা মুখস্থ করে লিখতে হবে। তা আমি টাকায় দেখি যে দুর্গত ভাষায় চিঠি লেখা, আমরা জীবনও কোনোদিন অত কঠিন ভাষায় কাউকে চিঠি লিখি না, ইতিহাস নেই। আপনারা কি চিঠি বাচ্চার কাছে চিঠি কেউ দুর্গত ভাষায় লেখেন? আমি বললাম যে টপিক বই ফেলেতে, তুই নানা বাড়ি গেছিলি কত বছর? বলে হ্যাঁ গেছিলাম। কোথায় কোথায় বেড়াতে গেছিলি? বলে রূপসা ব্রিজে গেছিলাম। জাস্ট তুমি এই কথাটাই লেখো। ও লিখছে, ওকে 10-এর মধ্যে 2 দিছে না 3 দিছে, দিয়ে ওরা খুব গালি গালাজ। তারপর আমার খুব মেজাজ খারাপ হয়েছে। আমি প্রিন্সিপালের ফোন দিলাম। প্রিন্সিপাল তখন একজন কর্নেল। মাইলস্টোনের প্রিন্সিপালের ফোন দেওয়ার আগে একজন পিএস ধরে, তার আর একজন পিএস ফোন ট্রান্সফার করে, সে আবার ইন্টারভিউ নেয়। তারপরে বলে প্রিন্সিপাল সাহেব এখন কথা বলতে পারবে না। সে বিরাট কথা, প্রত্যেকে প্রধানমন্ত্রীকে রিচ করা সহজ এইসব স্কুলের প্রিন্সিপাল। তারপর আমার জেদ চেপে গেল। আমি তাকে ধরলাম, ধরার পরে আমি তার সাথে রীতিমতো ঝগড়া করলাম যে আপনারা আমাদের বাচ্চাদের মেধাটাকে টিপে নষ্ট করতেছেন, এই জবাব কে দেবে? তো বলে যে কি হয়েছে? আমি বললাম যে দিস হ্যাপেন্ড, হোয়াট ইজ দিস? আমি আপনার বিরুদ্ধে কমপ্লেন করবো আপনার স্কুলের বিরুদ্ধে। তো যাই হোক, এটাকে তুল কালাম হয়েছে ওই সময়। হওয়ার পরে একদিন আমার ছেলে এসে বলতেছে, বাবা দিচ্ছে মানে কি হয়েছে? বলে আজকে বাংলা স্যার এসে বলছে যে এসে লেটার প্যারাগ্রাফ এটা বইয়ের বাইরে তোমরা মনের থেকে যা মনে চায় এটা যদি লেখো এটা গ্রহণ করা হবে। আমি বললাম যে অন্তত একটা ফাইটিং আমি দেখছি, আর একটা সৃজনশীলের গল্প করবো। আচ্ছা আপনারা একটু বিরক্ত যদি হন তাহলে সময়ের আবার কি আছে। আমার মেয়ে তখন সায়েন্স নিয়েছিল, মাইলস্টোনের গল্প। একদিন এসে, আমি যেহেতু সায়েন্সের ছাত্র, আমাকে বলতেছে যে বাবা এই যে মহাকর্ষের, নিউটনের মহাকর্ষের সূত্রটা আমাকে একটু বুঝাই দেবে। আমি বললাম যে তো স্যার বুঝাই নাই। বলে যে স্যার বুঝাইছে বাট আমি বুঝি নাই, এবং বলছে এটা সূত্রটা মুখস্থ করবা। সায়েন্সের যারা টিচার আছেন m1m2 ডিভাইডেড বাই d স্কয়ার সূত্র। তা আমি ওকে মহাকর্ষের সূত্রটা বুঝানোর পরে আমি বললাম যে আমি এখন তোকে একটা সৃজনশীল প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, গাছে নারিকেল যখন ছিঁড়ে যায়, নারিকেলটা খাবাস করে মাটিতে এসে পড়ে, ওয়াই নট রিভার্স? নারিকেল ওখানে থাকবে, পৃথিবী গিয়ে নারিকেলের সাথে বাড়ি খায় না কেন?
ও তো হেসে বলে তুমি একটা পাগল, হেসে একটা প্রশ্ন করবা। আমি বললাম যে নো, তুমি জাস্ট থিঙ্ক এ মোমেন্ট, ইউ থিঙ্ক ইয়োরসেলফ এন্ড রাইট ইট ডাউন, এবং এইটা অ্যাকর্ডিং টু দা মানে নিউটনস ল তুমি এইটাকে ব্যাখ্যা দিয়ে লেখো। ও অনেকক্ষণ চিন্তা করে বলে যে বাবা আসলেও তো এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আমি বললাম যে ভাই এই প্রশ্নটা তুমি তোমার বিজ্ঞান স্যারকে কালকে দেখো। ও তো মহাফুর্তিতে গেছে যে এবার স্যারকে আমি ধরার একটা চান্স করবো। স্যার যে পড়াইতে আসছে ওর সাথে সাথে বলছে স্যার আমার প্রশ্ন আছে, এইটা কেন হয় না? ওর টিচার, আমি তো দেখতে পারি নাই, পরে ওর কাছ থেকে ফিডব্যাক নিলাম, শোনার পরে সব, এবং ওকে এই বেয়াদব নেই চুপ বসো, খালি বেয়াদবি করো বলে কথা দিল। আমি আবার প্রিন্সিপালের ফোন দিলাম, দিয়ে বললাম যে আপনাকে স্কুলে এই ধারায় চলে, আপনি হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড স্কুল। এই রেজাল্ট ওরিয়েন্টেড স্কুলের গল্প আর একটা দেয়। কয়েকদিন আগে আমার অফিসে একটা নিয়োগ ছিল, MA পাস একটা ছেলে, ছোট পদে নিয়োগ, এসেই খুব কাছামাছি করে বললো যে স্যার আমি 13 বার ভাইবা দিচ্ছি বিভিন্ন জায়গায়, আমার বয়স প্রায় শেষ, আমার স্যার চাকরিটা খুব দরকার। আমি বললাম যে ঠিক আছে বাবা, আমি চিন্তা করি, তুমি একটা ক্যান্সেলেশন বলো তো যে আমার একটি কলম আছে, এটা কি হবে? ও বললো যে IMF। আমি বললাম যে তুমি 13 বার কেন, 130 বার ভাইবা দিলেও তোমাকে কেউ চাকরি দেবে। এখন মাই কোশ্চেন ইজ, দেখেন ও মাস্টার ডিগ্রি পাস করতে ওর পড়াশোনা করতে হচ্ছে 17 বছর। এই 17টা বছর ধরে আমরা মিলে ওকে একটা কি বানাইছি, শিক্ষিত বেকার লোক বানাইছি। ওকে আমরা এমন এডুকেশন দিচ্ছি যে এডুকেশন দিয়েছে কোনো জায়গায় চাকরি পাবে না। তাহলে এইখানে কিন্তু একটা গ্যাপ আছে। আমাদের শিক্ষাটা দেওয়া উচিত এমন শিক্ষা যে 2টা পয়সা আয় করে খেতে পারে, নাহলে এই শিক্ষার কোনো ভ্যালু নেই। এই 17টা বছর ওর নষ্ট, আমাদেরও নষ্ট, রাষ্ট্রের জন্য একটা বোঝা। ও এখন প্যান্ট শার্ট টাই ছাড়া পড়তে পারে না, ও MA পাস, আবার লেখে IMF, চাকরিও পাবে না, ফ্যামিলির জন্য সারা জীবনের জন্য একটা পাবে। তো এই 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 মানে জায়গাটা একটু টাচ করা দরকার। আমাদের এই যে লিডারশিপের গল্প বলতেছিলাম, আমি মেঘালয় গেছিলাম। মেঘালয় আপনারা গেছেন কিনা, মাওলিনং মানে একটা গ্রাম আছে, এটাকে বলা হয় এশিয়ার মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। আমি শোনার পরে অনেক কষ্ট করে গেছি সেই গ্রামে। যাওয়ার পরে আমি মানে টেস্ট করার জন্য করছি কি, বাদাম খেয়ে একটা কাগজ আমার হাতে ছিল, আমি দেখলাম এদিকে তাকায় কেউ দেখছে না, চুপ করে ফেলে গেছে রাস্তায় ইচ্ছা করে। দিয়ে আমি দূরে দাঁড়ায় আছি, বিলিভ মি উইদিন 2 or 3 মিনিট এতটুকু একটা বাচ্চা হেঁটে যাচ্ছে, হঠাৎ করে কাগজটা দেখে এসে কাগজটা ঢুকাই দেয়, অনেক দূরে যায়, দিনে ফেলে ফেলে দেয়, কেউ তাকে বলে দিস ইজ এডুকেশন। এই জিনিসটা যদি আমি বাচ্চাদের একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং এমবেড করে দিতে পারি, সারা জীবন এটা থাকবে, জাতিটাও আস্তে আস্তে ক্লিনেস দিতে যাবে। এবং এটা করতে হবে স্কুল থেকে। স্কুল ইজ দ্য বেস্ট প্লেস। তো এই মোটামুটি আমি আর বেশিক্ষণ সময় নেব না। আপনাদের আসলে অনেক যন্ত্রণাও আছে আমি জানি। সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে SMC, স্কুল ম্যানেজমেন্ট কমিটি। তো আমি 2টা ম্যানেজমেন্টের কথা বলি। একটা ম্যানেজমেন্টের সভাপতি, তার উদ্যোগে পুরা স্কুলটা চেঞ্জ হয়ে গেল, রেজাল্ট চেঞ্জ হয়ে গেল। স্কুলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো বিশৃঙ্খলা নাই, এবং সে একেবারে বুক পাতায় আগ্রহে রাখতো পুরা স্কুল ম্যানেজমেন্টটাকে। আর একটা সভাপতিকে দেখলাম, তার এসব ক্লিনের ব্যাপারে তার বিন্দু মাত্র ইন্টারেস্ট নাই। সে খালি হেডমাস্টারের প্রেশারাইজ করে, এই শিক্ষক নেন। আর একটা শিক্ষককে বলে যে পদ নাই, বলে যে এক্সট্রা টিচার নেন, তাহলে লাগবে না, তাও নেন। আর একটা শিক্ষক নাই, শিক্ষককে বলে করে আমি এত টাকা বেতন দেবো, আর এই অকশানে করি, যে বেশি দাম দেয় তাহলে নিয়োগ দেয়। তো 2 রকমই আছে। আপনার উচিত হচ্ছে প্রত্যেকটা চ্যালেঞ্জের মধ্যে কিন্তু একটা অপরচুনিটি আছে, প্রত্যেকটা চ্যালেঞ্জের মধ্যে অপরচুনিটি আছে, এইটাকে খুঁজে বের করতে হবে। সেই অপরচুনিটিটা আপনি নেবেন। এক বাচ্চা এক পেন্সিল ভেঙে ফেলে কাঁদছে যে আমার পেন্সিলটা তো শেষ। ওর বাবা বললো যে নো, ওই ভাঙ্গা 2টা পেন্সিল নিয়ে সে 2 মাথায়
কেটে দিল, দিয়ে বললো যে না, তোমার আগে একটা পেন্সিল ছিল, এখন 4টা পেন্সিল হলো। দিস ইজ হাউ আপনি প্রতিটা চ্যালেঞ্জকে একটা অপরচুনিটি ট্রান্সফার করতে পারেন। এক শিক্ষকের কথা বলি, তার সভাপতি সভা করে না, সভা ডাকলেও করে না, 3 মাস 4 মাস 5 মাস যখন নিয়োগের প্রয়োজন হয় তখন সভা করে। খুবই ব্যস্ত উনি, পিটার লিডার। এখন হেডমাস্টার সাহেব আমাকে বলল, স্যার আমার স্কুলের কোনো কাজ হচ্ছে না। আমি বললাম যে আপনি একটা কাজ করেন, আপনাকে শিক্ষক কাউন্সিলের সভা রেগুলার করেন, এবং শিক্ষক কাউন্সিলের সভায় আপনি ম্যানেজমেন্টের মেম্বারদের আমন্ত্রিত অতিথি হিসাবে দাওয়াত দেবেন। তাদের আলাদা শিখে সাইন রাখবেন, কিন্তু তারা অতিথি হিসাবে মাঝে মাঝে থাকবে, এবং আপনি শিক্ষক কাউন্সিলের ডিসিশন পাস করে ওই ডিসিশন স্কুল চালাতে থাকবেন। মেজর কিছু পারবেন না, ম্যাক্সিমামই পারবেন। ও বললো যে দারুণ তো। এবং কিছুদিন পরে এসে হেডমাস্টার বলতেছে যে স্যার আপনার বুদ্ধিতে এখন আমি স্বাধীনভাবে শিক্ষক কাউন্সিলের ডিসিশন নিয়ে অনেক কিছু করে ফেলছি, এবং হি ডিড ইট। এইটাই হচ্ছে আপনার সমস্যা থেকে অপরচুনিটিতে কনভার্ট করা। তো এই জিনিসগুলো আপনাদের একটু মাথায় রাখার জন্য আমি রিকোয়েস্ট করব। আর এই লেখাপড়ার মান নিয়ে আর ছোট্ট একটা গল্প দিয়ে আর কয়েক মিনিটের মধ্যে শেষ করব। আমি যশোরের একটা নিয়োগে, যশোর বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, ওখান থেকে কেউ আসছেন? যশোর থেকে আসছেন। তো ওখানের গণিতের শিক্ষক নিয়োগ, আমি ডিসি হিসাবে বোর্ডে আছি। 4 ফার্স্ট ক্লাস ঢাকা ভার্সিটির একটা দুঃখর স্টুডেন্ট। তো ওকে জিজ্ঞেস করা হলো যে যা জিজ্ঞেস করতেছে সাথে সাথে বলতে। আমি অনেকক্ষণ পরে বললাম যে আচ্ছা, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ক্ষেত্রফলের অঙ্ক আমি কেন শিখবো, তুমি কি উত্তর দিবা? ও হা করে আমাদের টাকা বলো, স্যার স্যার বলতে পারছি না। আমাকে কেন ভাই, তোমার এই রুমে কি টাইলস বসানো আছে? বলছে হ্যাঁ স্যার আছে। তো বলে এই টাইলসের হিসাব করতে কি ক্ষেত্রফলের অঙ্ক লাগে? বলে হ্যাঁ স্যার লাগে। তো বলতে পারলাম না কেন? বলে স্যার আমাদের সিলেবাসে তো এইভাবে ছিল না। এখন বলেন, এই এই যে ছেলেটাকে যে আমরা তৈরি করছি, ওই গ্যাপটা কি, ওরও তো গ্যাপ আছে আমি বুঝলাম, কিন্তু গ্যাপটা বেশিরভাগ গ্যাপ কিন্তু আমাদের। সো এডুকেশনটা হওয়া উচিত সেই রকম এডুকেশন যেটা তাকে কর্মসংস্থান দেয়। আমি আর 2 মিনিট সময় করছিলাম, বেশি করে হয়েছি, 10 মিনিট শেষ। একটা যেহেতু সুযোগ পাবো না, এই সব কিছুর জন্য 2টা জিনিস দরকার, একটা হচ্ছে ওনারশিপ আর একটা লিডারশিপ। এক কনস্ট্রাকশন ফার্মের চিফ ইঞ্জিনিয়ার একদিন মালিককে বলতেছে যে স্যার আমার আর চাকরি বাকরি ভালো লাগে না, আমাকে ছেড়ে দেন, আমি অবসরে যাব। মালিক বললো যে ঠিক আছে যাও, কিন্তু আমার জন্য একটা বাড়ি তৈরি করে দাও, বাড়ির কাজ শেষ হলে তোমাকে ছেড়ে দেবো। বাড়ির কাজ যখন শেষ হচ্ছে, লোকজন এসে বলতেছে স্যার নির্মাণ কাজের মান খুব খারাপ, এটা ভেঙে পড়বে। খুবই যা যা বিল্ডিং হচ্ছে এটা হোক, কি যায় আসে। এইভাবে কাজটা শেষ হলো, চিফ ইঞ্জিনিয়ার এসে মালিককে বললো যে মালিক এবার আমার কাজটা ছেড়ে দেবে। মালিক বললো যে তোমার চাবিটা দাও, গাড়িটা বুঝিয়ে দাও। ও চাবি দিল, মালিক নিয়ে বললো যে দেখো তুমি সেটা আমার সবচাইতে প্রিয় একটা কর্মচারী, তুমি চলে যাওয়ার শুনে আমার খুব মন খারাপ হয়েছে, এবং আমি ভাবছিলাম তোমাকে খুব বড় একটা কিছু আমি উপহার দেবো, এই বাড়িটাই আমি তোমাকে উপহার দিতে বলে চাবিটা আবার তার হাতে, চাবিটা হাতে নিয়ে কেঁদে ফেলে বললো যে হায় আল্লাহ, আমি যদি জানতাম যে এটা আমার বাড়ি, তাহলে না জানি কত সুন্দর করে তৈরি করতাম। এইটাই হচ্ছে ওনারশিপ। আপনাকে জানতে হবে দিস ইজ মাই স্কুল, আপনাকে ফিল করতে হবে দিস ইজ মাই স্কুল, তাহলেই আপনি স্কুলটা দেখবেন 6 মাসের মধ্যে চেঞ্জ হবে। আপনি মনে করেন যে আমি স্কুলে চাকরি করি, কোনোদিনও হবে। এইটা হচ্ছে ওনারশিপ। দয়া করে এই ওনারশিপটা ফিল করেন। আর একটা হচ্ছে লিডারশিপ। লিডার তো আপনি, আপনার স্কুলে যা কিছু হবে আপনার নেতৃত্বেই হতে হবে, বাইরে থেকে কোনো ওহী নাযিল করে আপনার স্কুল চেঞ্জ হবে না। লিডার যদি ঘুমায় থাকে, স্কুল ভেঙে পড়বে। এক প্লেন ক্র্যাশ হয়ে পড়লো, এটা গল্প জানেন? এটা বাচ্চাদের দিবেন সব গল্প। একটা প্লেন ক্র্যাশ হয়ে পড়লো, সব মারা গেছে, একটা বানর বেঁচে আছে। তো সায়েন্টিস্টরা বানরকে নিয়ে আসে ইন্টারভিউ করার জন্য, জিজ্ঞেস করলো যে বেটা প্লেন যখন চলছিল
সবাই কি করছিল? তো অভিনয় করে দেখাচ্ছে, ঘুমাচ্ছিল, তো কথা বলতে পারে। প্লেন যারা চালাচ্ছিল তারা কি করছিল? বলে ঘুমাচ্ছিল। তখন কোচা দিয়ে বলছে টাকা, তাহলে প্লেন চালাচ্ছিল কে? ও তখন অদ্ভুত টাকা বলে। এখন দেখেন, এই প্লেনটা যদি আপনার স্কুল হয়, আপনি যদি ঘুমায় থাকেন, তাহলে কিন্তু এই অযোগ্য লোক স্কুল চালাবে এবং স্কুলটা ভেঙে পড়বে। ভেঙে পারে মানে বিল্ডিং ভেঙে পড়ার কথা বলছি। স্কুলটা শিক্ষার মান এবং আদার সবকিছু ডাউন আসছে। সো এই লিডারের উপরে ডিপেন্ড করে আমি কিভাবে নিয়ে যাব। এই দুটো কথা বলে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশ চিরদিন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে সেমিনারে আমাদের আজকে মাননীয় সভাপতি আমাদের সুযোগ্য জেলা প্রশাসক স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাওড় পাড়ের শিক্ষক সম্মেলন, এই সম্মেলনের সাথে যারা সংযুক্ত আছেন, যারা এই সংগঠনের সাথে সংযুক্ত আছেন, তাদেরকে প্রথমে অভিবাদন এবং অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটি চমৎকার সম্মেলন করার জন্য। আর ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, যে সমস্ত অ্যাম্বাসাডার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে এই শিক্ষক কার্যক্রমটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষা সম্বন্ধে কথা শুনছিলাম, শিক্ষা কর্মকর্তার সঙ্গে সেরকম যারা আছেন তাদের কথা শুনছিলাম। সর্বশেষ আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়, তার বক্তব্যের পরে আমি আর কথা বলতে চাই না। কয়েকটি বিরক্তি হতে পারে, কারণ আমি একটু বলতে স্কুলে বা শিক্ষকদের সাথে বলতে আগ্রহ বোধ করি। কারণ হলো যে আমার বাবা একজন শিক্ষক ছিলেন। আমি দেখেছি তার পেশাদারিত্ব, ঠিক তেমনি আমি দেখেছি যে আমি যে স্কুল থেকে এসএসসি পাস করেছি সেই স্কুলের শিক্ষকদের পেশাদারিত্ব। এই কারণে আমি কোনো স্কুলে গেলে শিক্ষক এবং ছাত্রছাত্রীর সাথে মতবিনিময় করে থাকি। আমার স্যারের বাচ্চার মতো আর কি, যে সে নানা বইতে যে যেটা দেখেছে সেটাই সে রচনায় লিখছে, বইয়ের ভাষায় না। তা আমি ঠিক তেমনি আমার জীবন থেকে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করে থাকি। আপনারা জানেন আমাদের স্কুলে এখন যে শিক্ষকদের সংখ্যা, এখন যে অবকাঠামোর অবস্থা, 90 সালের আগে কি সেই অবস্থা ছিল? কিন্তু সেই সময় যারা স্কুলে লেখাপড়া করত, ক্লাস 3, 4, 5 এর বাচ্চারা রিডিং পড়তে পারে না এমন একজনও ছিল না, আমি অন্তত দেখি নাই। কিন্তু এখন অনেক স্কুলে বাচ্চারা আছেন যারা রিডিং পড়তে পারে। আমরা যে সময় স্কুলে লেখাপড়া করেছি সেই স্কুলের শিক্ষকদেরকে যখন গ্রামের বাড়িতে যে রাস্তায় চলতে হতে দেখা পাই, তখন আমার আর পা চলে না, আমি দাঁড়িয়ে পড়ি। স্যারকে অটোমেটিক্যালি দাঁড়িয়ে পড়ি, স্যারকে সালাম দেই, প্রশ্ন বেড়ে হয়ে স্যার মুভ করার পরে আমি মুভ করি। এখনো 85-90 আগে। এগুলো কেন হয়েছে? প্রথমত স্যার যদি বললেন স্কুলটাকে আমার স্কুল মনে করতে হবে, অর্থাৎ পেশাদারিত্বটা থাকতে হবে। আমরা এখন চাকরি করি বলি, আমার স্কেল নিয়ে আন্দোলন করি, করতে পারি। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে আমার সংসার চালাতে হবে, আমার উপার্জনের জায়গাতে করতে পারি। কিন্তু আমি কি ওই জায়গা থেকে ফিরে আসবো কিনা যেখানে এই বাংলাদেশের কোটি কোটি অভিভাবক তার সন্তানের ভিত্তি রচনা করার জন্য যহদের বেঁচে থাকবে, এই ভিত্তির উপর বেঁচে থাকবে, সেই ভিত্তি গড়া দায়িত্ব আমাদের। সেখানে আমি কোনো ত্রুটি করবো কিনা? অবশ্যই না। যে স্টুডেন্ট বলে আইএমএ পেন, যে স্টুডেন্ট অধ্যাপককে ধরে নিয়ে পুকুরে নিক্ষেপ করে, সেই স্টুডেন্ট আমরা তৈরি করতে চাই। আমরা শিক্ষার মানটাকে বাড়াতে চাই, নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে চাই। এই নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হলে আমাদের কি করতে হবে? যে কাজটি করতে হবে, আমাদের দেশপ্রেম জাগাতে হবে।
দেশপ্রেম দেখাতে হলে কি করতে হবে? আমরা সবাই বলি দেশপ্রেমিক হতে হবে। আমার স্টুডেন্ট লাইফে আমাদের যত দেশপ্রেম বোধ ছিল, পরবর্তী কিন্তু আস্তে আস্তে ওটা ক্ষীণ হয়ে যায়। কিন্তু দেশপ্রেম বীজকে যদি বপন করতে পারে, আরেকজন শিক্ষক বলেছেন, আমি আপনাদের কথা বলছি যে বীজ বপন করতে হবে, নৈতিকতার বীজ বপন করতে হবে। এই বীজটি যদি সঠিকভাবে বপন করতে পারে, যতদিন বেঁচে থাকবে এটা মহিরু হিসেবে বড় হবে। এই দায়িত্বটা আমাদের শিক্ষকরা কিভাবে স্যুট টাই পরেন, কিভাবে শাড়ি পরেন, কিভাবে খাওয়া দাওয়া করেন, কিভাবে চলাফেরা করেন, অর্থাৎ কিভাবে হাঁটেন, এটাই কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা পর্যবেক্ষণ করে। এটা কিন্তু আমরা বুঝতে পারি না। শিক্ষককে দেখেই সে শিখে থাকে। শিক্ষক কিভাবে কথা বললো, কিভাবে হাঁটলো, কিভাবে ড্রেস করলো, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, যে কথা বললো সেই কথা রাখলো কিনা, এই বিষয়টি কিন্তু ছাত্রছাত্রীরা পর্যবেক্ষণ করে থাকে। আপনি ক্লাসে 45 মিনিট বক্তব্য দিয়ে যেটা শেখা, এর বাইরে ওই স্কুলে যতক্ষণ থাকে আরো দেখে দেখে অনেক কিছু শিখে। আমি একটু আগে জানলাম যে এখন স্কুল টাইম হলো 10টা থেকে 4টা। সরকারের রুল যদি থেকে থাকে এটা তো মেনটেন করতে হবে। যখন আমাদের মিড টেবিল ছিল না, আমি বলছি ওই ওনারশিপটা আবার বলছি, যখন মিড টেবিল ছিল না তখন ওই 8টি ক্লাস, দুপুরের আগে 4টি, দুপুরের পরে 4টি, অথবা দুপুরের আগে 5টি, দুপুরের পরে 3টি, এইভাবে ক্লাস হতো। আমি 2টা স্কুলে লেখাপড়া করেছি, হাই স্কুল, 6 থেকে 8 একটি, 9 থেকে 10 আরেকটি। 6 থেকে 8 যখন পড়তাম, গ্রীষ্মকালে ভোর হয় কিন্তু 5টা 5:30, স্কুল শুরু হতো 10টায়। শীতকালে ভোর হয় 7টায়, স্কুল শুরু হয় 10টায়। এখানে 3 ঘন্টা, ওখানে কিন্তু প্রায় 5 ঘন্টা। গ্রামের ছেলেমেয়েরা সবাই কিন্তু ভোরবেলা ঘুম থেকে ওঠে, সে নামাজ পড়ুক আর নামাজ না পড়ুক, এটা কিন্তু অভ্যাস। আমরা লেট রাইজার হলে তারা শহরে থাকে। যে বাচ্চাটি ভোর 5টায় ঘুম থেকে উঠলো, 10টায় স্কুলে যাবে, 5টায় উঠে 7টায় কিন্তু সে নাস্তা করবে। দুপুরে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, মিড ডে মিল নাই, 4টায় ছুটি হবে, বাসায় উঠবে 5টায়। দীর্ঘ সময় তাকে না খেয়ে থাকতে হবে, ক্লাসে মনোযোগ হবে না। এই সমস্ত চিন্তা থেকেই তো আমরা করছি। ওই সময় আমি যে স্কুলে পড়াশোনা করছি 9 এবং 10, তারা বসে সিদ্ধান্ত নিল শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল যাই হোক না কেন, আমার স্কুল শুরু হবে 7:30টায়, আমার স্কুল শেষ হবে 2:30টায়। এটা কিন্তু লোকাল আবিষ্কার। আমি জানি না সেই সময় রুল এটা মানে মেনটেন হতো কিনা, আমি জানি না, বদল ছিল কিনা। 12টি মাস 7:30টায় শুরু হতো, 2:30টায় শেষ হতো। দেখেন ওয়ার্কিং আওয়ার কিন্তু সেম আছে। ওই যে পেশাদারিত্ব, ওই যে ওনারশিপ, এই ওনারশিপ শিক্ষকদেরকে ছিল বলেই তারা কিন্তু লোকালি সেটা সমাধান করতে পেরেছে। আজকের এই শিক্ষক প্রতিনিধি সম্মেলনে বসে আমরা 2-1টি কথা বলে দেব আর আপনি সেটা বাস্তবায়ন করবেন, সেটা কিন্তু সম্ভব না। কারণ এখানে আপনাদের অ্যাম্বাসেডর আছেন, আপনারা কিন্তু নিজেরাই আবিষ্কার করেছেন যে আমি এই কাজটি করতে চাই, এইভাবে করতে চাই, এটা যেন টেকসই হয়। সেই টেকসই করার জন্য আপনার নিজের যে উদ্ভাবন, সেই উদ্ভাবনটা শেয়ার করবে অন্যদের মাঝে, অন্যরা শিখবে। এটাও একটি ধন্যবাদ জানাই। শিক্ষক বাতায়ন করছেন, মুক্তবাদ করছেন, কিশোর বাতায়ন করছেন। আমাদের এই সম্মেলন ফিজিক্যালি এখানে না করে শেখানো যেত, যে সামনাসামনি ইন্টারাকশনের যে বিষয়টি, এর কিন্তু একটা ফল আছে। এই কারণে তারা যে দীর্ঘদিন ধরে অনুঘটনের ভূমিকা পালন করছেন, আসলে ধন্যবাদ পাওয়ার জন্য। আমাদের বিভাগ কমিশনার স্যার দীর্ঘদিন বিভিন্ন পদে থেকে এটিও সে কাজ করেছে, এই সকল কাজের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। এখন তার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আমি শুধু বলবো, প্রথম যেটা বলেছি, আপনাকে যেহেতু দেখে ছাত্রছাত্রী, আপনাকে দেখেই শিখছে। কিন্তু আপনি একটা কথা বললেন, সেই কথা আপনি নিজে রাখলেন না, ওই শিক্ষক ওই ছাত্রকে ওই শিক্ষকের আস্থা রাখতে পারবে?
ওই আস্থাই যখন থাকবে না, তখন আপনি অন্য কিছু যখন শেখাবেন, সেই শেখাটাও সে কিন্তু বিশ্বাস করতে পারবে না, আস্থা রাখতে পারবে না, আস্থার জায়গাতে নড়বড়ে হয়ে যায়। এই কারণে আপনাদের নিজেদের যেমন পেশাদারিত্বের সাথে, কমিটমেন্টের সাথে একটি আদর্শ শিক্ষক হিসেবে উপস্থাপন করতে হবে, ঠিক তেমনি তাদেরকে বিভিন্ন কাজে প্র্যাকটিক্যালি নিয়ে আসতে হবে। আপনি বলেছেন প্র্যাকটিক্যাল কি, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস। আমি আমার স্কুলে যে বলি, তোমার স্কুলে শিক্ষকদের বলেছি যে আপনারা প্রত্যেকটা স্টুডেন্টকে কোনো না কোনো কাজে সম্পৃক্ত করবেন। লেখাপড়া বাইরে, লেখাপড়া বাইরে সংযুক্ত করলে যে জিনিসটি হবে, সোশ্যালাইজেশন দেখি সেটা সে শিখবে, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা কি সেটা সে শিখবে, কমিউনিটি যে জিনিসটি, তার ভিতরে পরিবারের যে বৃহৎ সংঘাত সেটা তো তার ভিতরে আত্মস্থ হবে। এই বিষয়গুলো কিন্তু বই পড়িয়ে আপনি শেখাতে পারবেন না। সৃজনশীল যে বিষয়টি বলি, সৃজনশীলতা বৃদ্ধি হবে। এখানে আপনাদের এই কাজটি একটু করতে হবে, প্রয়োজনের নিরিখে তাদেরকে সহযোগিতা করতে হবে। আমি এক স্কুলে গেলাম, সেখানে গিয়ে দেখি 199 জন স্টুডেন্ট, উপস্থিত আছে 30 থেকে 40 জন। আমি বললাম বাকিরা কোথায়? বলে স্যার যারা দুর্বল ওদের জন্য আমি আলাদা একটা ক্লাসের ব্যবস্থা করছি। সরকারের নির্দেশনা আছে, যারা যে বিষয়ে একটু পিছিয়ে পড়ছে তাদেরকে আলাদা একটা ক্লাস হতে পারে। আমি বললাম আমি ওই ক্লাসে যাবো। যে দেখলাম সেই ক্লাসে 80 জন। 80 জন হলো পিছিয়ে পড়া, 40 জন হলো এগিয়ে যাওয়া। আমার প্রশ্ন হলো, অধিকাংশ যদি পিছিয়ে পড়া হয়ে থাকে তাহলে ক্লাসটা আপনি একসঙ্গে নাম্বার 1। আর সবচেয়ে বড় কথা যদি বলতে চান, আমার সামনে শিক্ষক বারবার বলছেন স্যার এরা হলো দুর্বল, এরা হলো খারাপ স্টুডেন্ট, এদেরকে এটা শেখাতে নিয়ে আসতে আলাদা হবে। আমি যখন বললাম যে আপনি শিক্ষক মন্ডলী, আপনি আপনার স্টুডেন্টকে উপকার না করেন, ক্ষতি করেন না। আপনি যদি তাকে একবার দুর্বল করে দেন, আপনি ওকে কিন্তু আপনি স্বপ্ন দেখা বন্ধ করে দিচ্ছেন, সে কিন্তু জীবনে আর আগাতে পারবে না। আপনি যদি কিছুই না করেন তবুও অন্তত সে নিজে পরিবেশ থেকে শিখে নিবে। আপনি দয়া করে উপকার না করেন, ক্ষতিটা করেন না। আমাদের স্টিভেন হকিন্স কয়েকদিন আমার মারা গেছে, এই যুগের সেরা বিজ্ঞানী। তার ব্রেনের কত পার্সেন্ট ব্যবহার করছে এক্সাক্ট জানি না, 13 বা 14%, তাই না? তো ব্রেনের মাত্র 13% ব্যবহার করছে সে বিশ্বের সেরা বিজ্ঞানী হয়ে গেছে। আমরা ব্রেনটা কিন্তু যত বেশি ইউটিলাইজ করতে পারবো তত ভালো হবে। ইউটিলাইজ করার জন্য পিতামাতার যেমন ভূমিকা আছে, শিক্ষকদের ভূমিকাটা বেশি, কারণ আপনারা সরাসরি এই কাজটি করে থাকেন। আপনি দুর্বল বলবেন না তাকে, ছাত্রছাত্রীদেরকে স্বপ্ন দেখাতে হবে। এই স্বপ্ন দেখানোর কাজটা আমরা এখন বন্ধ করে দিয়েছি। আমরা যদি স্বপ্ন দেখাতে পারি, ওই যে দৃষ্টি ব্যবহার করে দিতে পারি, তাহলে কিন্তু তারা এগিয়ে যাবে। কথা বাড়াবো না, আমি একটু শেষ করবো। আমার আরেকটি অ্যাপয়েন্টমেন্ট আছে। আমাদের স্যার বলছিলেন যে প্রতিটি স্কুলে ওয়াশ ব্লকের ব্যবস্থা করার জন্য। আমার যখন জেলা প্রশাসক হিসেবে এখানে প্রদান হলো, আমি যোগদান করার আগেই ভাবছিলাম যে সিলেটে শিক্ষার হার কিন্তু অন্য জায়গার তুলনায় কম, এনরোলমেন্টের হার কম, ঝরে পড়া হার বেশি। আমি যখন যোগদান করলাম এসেই খবর নিলাম, দেখলাম যে এনরোলমেন্টের হার 99% বেশি হয়ে গেছে, ওটা 72% নাই। কিন্তু ঝরে পড়া হার সারা দেশের তুলনায় এখনো বেশি। সেই বেশিটি কেন, এটা নিয়ে অনেক মত বিনিময় করেছি। আমি যে একটা অভিজ্ঞতা আছে সেটাকে দেখলাম, আসলে আমার প্রয়োজনীয় নিরিখে সমাধান করি না। আমাদের যে ওয়াশ ব্লক আছে, বাথরুমগুলো আছে, সেগুলো তো ব্যবহার যদি নয়, কোনো কারণে একটি ছেলে ব্যবহার করতে পারলে একটি মেয়ে ব্যবহার করতে পারে না। আবার কিশোরীরা যখন স্কুলে পড়ে তখন তার কিছু বিশেষ চাহিদা থাকতে পারে।
এইসব ভাবছিলাম, আলোচনা করছিলাম। ইন দ্য মেন টাইম আমাদের ওসমানীনগরের ইউনো সে একটি আবিষ্কার করলো, সে একটি প্রজেক্ট নিল, গার্লস ফ্যাসিলিটির রুম নামে একটি রুম তৈরি করলো। সেটা শুধু ওয়াশ ব্লক করলে ঠিক হবে না, সেখানে আরো এক্সটেন্ডেড সাপোর্ট আছে মেয়েদের জন্য। এটা দেখে আমার এত ভালো লেগেছে যে আমার চিন্তার সাথে মিলে গেছে। আমি ইউনিয়ন পরিষদকে কাজে লাগিয়েছি, আমার বিডিওকে কাজে লাগিয়েছি। আমার অনেকগুলি স্কুলে এখন গার্লস ফ্যাসিলিটি রুম আছে। আমার টার্গেট হলো 2020 সালের মুজিব বর্ষে যতটি স্কুলে কিশোরীরা লেখাপড়া করে, শতভাগ স্কুলে আমি এই গার্লস ফ্যাসিলিটি রুমটি করব। এই যে আবিষ্কারটি ইউনো সাহেব চিন্তা করেছিলেন, তিনি অনুঘটক ভূমিকা পালন করে একটা প্রজেক্ট নিয়ে শুরু করে দিয়েছেন। ভালো দেখে কিন্তু সারা জেলায় এটা ছড়িয়ে যাচ্ছে। এইভাবে লোকাল সমস্যাকে চিহ্নিত করে লোকালি সমাধান করে এগিয়ে যেতে হবে। শুধু বিধিবিধানের দিকে তাকিয়ে এটা হবে না, শুধু চাকরি চিন্তা করে হবে না। অনার্স ডেভেলপমেন্ট করতে পারলে এই কাজটা করা সম্ভব হবে। আমি আবারও রিকোয়েস্ট করি, অনেক কিছু লিখছিলাম বলার জন্য, এগুলো না বলি। আপনি যদি ওনারশিপ ডেভেলপ করতে পারেন আর এটাকে বেতনভুক্ত চাকরি না মনে করে, আমার স্কুল এই শত শত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ করা দায়িত্ব আমার। আমি যদি ফেল করি, জাতি ফেল করবে, এই অনুভূতি যদি ভিতরে জাগাতে পারি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আজকের এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। আমি দুঃখিত, আবার মাইকটা নিলাম। একটা কথা ভুলে গেছি, আমাদের হবিগঞ্জের ডিও সাহেবকে ধন্যবাদ জানাই। আমি একটা মুভমেন্ট নিয়ে নেমেছি, সেটা হচ্ছে সাত কৃষি, নগর কৃষি। প্রথম টার্গেট ছিল সব গভর্নমেন্ট অফিস এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমরা গার্ডেনিং করব, সব স্কুলে যেহেতু জায়গা নেই। তো উনি ওই অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছিলেন যে আমি আমার জেলার সব অফিস এবং ইয়েতে কাজ শুরু করবো, এবং উনি আজকে যেটা বললেন কাজ শুরু করেছেন। আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে, আপনারা যদি সুযোগ থাকে যার যার স্কুলের সাথে একটা গার্ডেনিং করেন। আমি উদ্যোগ নিয়েছি আমার অফিসের সাথে পেয়ারা বাগান করবো, আমার মিটিংয়ের কোনো পেয়ারা আমি কিনবো না, এবং সেটা কমিটেড। 50টা গাছ লাগাবো, আমার সারা মাসের মিটিংয়ের পেয়ারা সাপ্লাই হবে। আমার যে বাংলায় থাকে সেখানে লেবু এবং যে সবজিগুলো আমি খাই এটা হয়তো এক সপ্তাহের মধ্যে আমার বাগানটা তৈরি হয়ে যাবে। জায়গা নিচে নাই, নো প্রবলেম, সাদ আছে। তো আপনারা এই উদ্যোগটা নিতে পারেন। যদি মনে করেন 333-তে ফোন দেবেন, 333 নাম্বারে ফোন দিয়ে বলবেন যে আমি সাত কৃষি করতে চাই, আপনাকে রেখে দেবে। আধা ঘন্টার মধ্যে কেউ না কেউ আপনাকে ফোন দেবে, তখন তার সাথে কথাবার্তা বলে আপনি ঠিক করে দিলে ওরা এসে করে দিয়ে দেবে। ধন্যবাদ। ধন্যবাদ। সমস্ত বাংলাদেশ সাত কৃষিটা শুধু সিলেটের জন্য, তবে 333-তে সাত কৃষির সার্ভিসটা শুধু সিলেট বিভাগের জন্য, আর 333-র অন্য সব সার্ভিস সারা বাংলাদেশের জন্য। যে কোনো তথ্য আপনি ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে বিভাগীয় কমিশনারের নাম আর নাম্বার বলে দেবে, যে কোনো গভর্নমেন্টের তথ্য চাইলে পাবেন। স্যার জাস্ট 2 সেকেন্ডে আমাদের যারা উদ্যোক্তা 5 জন এখানে আছেন এই পুরো সম্মেলন আয়োজনে একটু পিছনে দাঁড়িয়ে যাবেন, ছবি তুলে ফেলবেন। এক সেকেন্ড।